এই ফোনটা হাতে নিলে প্রথমেই আমার মনে হয়েছিল স্যামসাং কার্ভ ডিসপ্লে, পরে দেখি না এটা হচ্ছে ভরা ভিভো V40। এই ফোনটা আমাদেরকে পাঠাইছে সুভাষ লিমিটেড থেকে। এটার দাম হচ্ছে অফিসিয়ালি 60,000 টাকা, আনঅফিসিয়ালি 50,000 টাকা। কিন্তু দুঃখের ব্যাপার এইটার রিভিউ আমরা দিতে দিতে বাজারে V50 চলে আসছে। সেটার আবার অফিসিয়ালটার দাম এটা থেকে মাত্র 1,000 টাকা বেশি। এখন এখানে অফিসিয়াল আনঅফিসিয়াল পার্টটা একটু ভেঙে নিই। অফিসিয়ালটা কিনলে পরে আপনি 2 বছর ওয়ারেন্টি পাবেন, আপনার রিপেয়ার করে দিবে। আর যদি আপনি আনঅফিসিয়ালটা কেনেন তাইলে আপনি পাবেন 7 দিনের শাটার গ্যারান্টি, মানে 7 দিন পর যদি আপনি শাটার দিয়ে এন্ট্রি নেন, আল্লাহ হাফেজ। অবশ্যই এই জন্য আপনার 10,000 টাকা বাঁচবে, বাকিটা আপনার সিদ্ধান্ত। ওয়েলকাম টু অ্যানাদার টেক ভিডিও ফ্রম এ নন টেক চ্যানেল। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন সিট আপ কমেন্ট। ফোনটার পেছনের দিকে তাকাইলে পরেই ভুলটা ভাঙে, যেটা আসলে স্যামসাং না বাট জেইস। ভিভো মানেই জেইস। এর আগে আমরা জেইসের লেন্স দিয়ে আপনার ভিভো X200 এর সাথে একটা কম্পেয়ার করছিলাম। এটা দেখার পর আমাদেরকে আর ভিভো থেকে X200 প্রোটা পাঠায় নাই, ইউ নো ওয়াই। এনিওয়ে, জেইস দেখতে ভালোই লাগে। ডান পাশে দিছে, এখানে না দিয়ে মাঝখানে বা অন্য কোথাও প্লেস করলে হয়তো একটু বেটার লাগতো। ক্যামেরা মডিউলগুলো বেশ বড় সড়ো আছে। তবে এটা দেখলেই আমার প্রথমেই যেটা মনে পড়ে যায় সেটা হচ্ছে সিন্দুকের চাবির যে ছেদাটা থাকে না, ওইটার কথা মনে পড়ে যায়। উপরে একটা গোল ছিদ্র, তারপর একটা ক্যাপসুল সাইজ ছিদ্র। তবে এই ছিদ্রগুলোর মাঝখানে আবার ক্যামেরার টাইপের ছিদ্র আছে, গোল গোল। তারপরে এখানে আরো একটা ছিদ্র টাইপের কিছু দিতে চাইছিল, কিন্তু শেষ পর্যন্ত দেয় নাই। তার নিচে লেখা অরা লাইট OIS পোর্ট্রি। এই শব্দের অর্থ কি এটা একজন টেকি গাই বুঝবে, আমি নন টেকি হয় বুঝতে পারতেছি না। তার নিচে আর একটা ক্যামেরা টাইপের কিছু একটা আছে, কিন্তু ক্যামেরা টাইপের কোনো লেন্স তো দেখতেছি না। যাই হোক, এটা নিয়ে বিস্তারিত পরে বলা যাবে। পেছনেরটা হচ্ছে সিলভার টাইপ কালার, এখানে ভিভো লেখা এবং প্লাস্টিক। তবে হ্যাঁ, ফোনটা হাতে নিলে কোনো ভুল নেই। যারা S7 চালাইছেন, S7 এজ স্যামসাং এর, তাদের কাছে এটার সাইজটা একটু ছোট করে দিলে আপনার পুরোপুরি এটাকে S7 এজ মনে হবে। আমার স্মার্টফোন টিমের লোকজন প্রতিবাদ জানাচ্ছে তীব্রভাবে যে এটার পিছনে নাকি গ্লাস আছে, কিন্তু আমি বুঝতেছি না এটা কেমনে গ্লাস হয়। যারা এটা কিনছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। যদিও লেখা আছে অন পেপার গ্লাস, বাট এটা কি অ্যাকচুয়ালি গ্লাস ফিনিশ দেয়? এখানে আমার S25 আছে, এটার পিছনেও নাকি গ্লাস টাইটেনিয়াম। সো গ্লাসের একটা আলাদা ফিল পাওয়া যায়, যেটা এখানে পাওয়া যাইতেছে না। স্যামসাং হচ্ছে টাইটেনিয়াম সিলভার আর ভিভো হচ্ছে টাইটেনিয়াম গ্রে। তো এইটায় গ্লাস, এই কারণে একটু রিফ্লেকশন পাওয়া যায়, কিন্তু এইটাই ওই রিফ্লেকশনটা হচ্ছে বেসিক রিফ্লেকশন, এই আর কি। অফিসিয়ালি এটার নাম দিচ্ছে ওরা স্টেলার সিলভার। মানে এত এত কালারের স্মার্টফোন কোম্পানিগুলো আবিষ্কার করতেছে, এইটা আমরা যে ডিসপ্লে টেস্ট করি না, ওদেরকে যদি বলা হয় ওরা এইসব কোম্পানির সু করে দিবে। বা এটিকে মশ করা নাকি, মন চাইলে একটা লাল রে বইলে দিলাম, কি লাল, সটিয়ে লাল। তারপরে আপনার তরমুজের লাল রে বলে দিলাম মধু, বললেই হয়ে গেল। কয়দিন পর দেখবেন যে বাংলাদেশি ব্র্যান্ড মানে ওয়ালটন যদি একটা ফোন রিলিজ করে লাল রঙের, তারা নাম দিবে মধু লাল বা রসমালাই লাল। এসব কি রে ভাই। সামনের দিক থেকে এইটা একটু লম্বা সাইজের S7 এজের মতো দেখতে, হুবহু চিকন চাকন। আমার মনে হয় থিকনেস মাপলে পরে এক্স্যাক্ট একই রকম ফিল পাওয়া যাবে। এই হইতেছে আমার আউটলুক ইন্সপেকশন, বাকি আছে চাপ ইন্সপেকশন। এই চাপ দেওয়ার আগে আমি খুবই ভীত। এটা বেন্ড হবে, এটা ডেফিনেটলি চাপে বেন্ড হবে। সো যাদের রানে একটু জোর বেশি, তারা পকেটে নিয়ে বসার সময় টাইট প্যান্ট পরে বসলে একটু সাবধানে বসবেন, কারণ দেখবেন যে কিছু হয়ে গেলেও যাইতে পারে। ওইরকম একটা ফিল কিন্তু আমি পাইতেছি। আর চাপ দিতেছি না, জরিমানা দেওয়ার মতো সামর্থ্য ঈদের আগে নাই। আর একটা জিনিস মেনশন করা দরকার আছে, এই ফোনটার মধ্যে নাকি IP68, 69 দুই টাইপের রেটিংই দেওয়া আছে। এখন টেকনিক্যালি 68 থেকে 69 একটু হায়ার গ্রেডের রেটিং, একটা দিলেই মনে হয় তলেরটার কাজ হয়ে যেত। বাট আই ডোন্ট নো, মানে ক্যান দিছে আলাদা দুইটা, হয়তো তাদের কাছে কোনো রিজন থাকতে পারে, বা একটু পৃষ্ঠা ভরার জন্য আমরা লিখি না, ওই রকম আর কি লিখে দিছে। 68 আর 69 এর ডিফারেন্স হচ্ছে 69 আপনি 2 মিটার পানির নিচে যেতে পারবেন, আর 68 1.5 মিটার। আর 69 এক্সট্রা ফিচার হইতে
হইতেছে আপনি এটারে জেট ওয়াশ করতে পারবেন ওয়াটার দিয়া বা স্টিম ওয়াশ করতে পারবেন, এই টাইপের ব্যাপার স্যাপারগুলো আছে। এই তো 6816 দুইটা একসাথে দেওয়া ডাজেন্ট মেক মাচ সেন্স। তো যাই হোক, এরপরে পোর্টস টোর্টস নিয়ে আমরা নর্মালি ল্যাপটপ হলে কথা বলতাম, কিন্তু এটার মধ্যে পোর্টস বলতে আছে খালি একটা, নিচে একটা টাইপ সি পোর্ট। কোন টাইপের এটা পরে আসতেছি। তার বাম পাশে হচ্ছে সিম কার্ড ট্রে, এবং হ্যাঁ এখানে মাইক্রোফোনের ছিদ্র আর সিম কার্ডের ছিদ্র দুই পাশে, আর ডান পাশে হচ্ছে আপনার অনেকগুলো ছিদ্র, মানে স্পিকার গ্রিল। ডান পাশে বাটন দেখা যাইতেছে, একটা ভলিউম বাটন, আর তার নিচে একটা লাইট জ্বালানো বাতি জ্বালানো বাটন। বাম পাশে কোনো বাটনের ঝামেলা রাখে নেই। এই আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা হচ্ছে নিচের দিক থেকে এইখানে। ওকে, এইবার ভিভোর মেইন যে পার্ট সেটা হচ্ছে ক্যামেরায় কি করছে না করছে এই নিয়ে একটু গভীরে যাওয়া যাক। ভিভো তাদের বক্সে ক্যামেরা হাউজিংয়ে বেশ ফলাও করে জেইসের ব্র্যান্ডিং করছে। এখন আদতেও এই জেইসের কি কাজ আছে এই দামে সেটা একটু দেখা যাক। ফোনের জেমিনি রিং নামক ক্যামেরা হাউজিংয়ে দুইটা লেন্সের বসবাস। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, যার সেন্সর হচ্ছে লেটেস্ট স্যামসাং JNG আইসোসেল সেন্সর। অ্যাপারচার হচ্ছে f1.88। 119 ডিগ্রি ফিল্ড অফ ভিউ এর আলট্রা ওয়াইডের ক্যামেরাতেও সেম 50 মেগাপিক্সেলের CMOS টাইপ সেন্সর ইউজ করা হয়েছে। অ্যাপারচার f2.4। তবে এটা কারা কি বানাইছে খুঁজে পাওয়া যায় না। ক্যামেরা সেটআপে OIS থাকতেছে, আর থাকতেছে এই রিং স্টাইলের অরা লাইট। 50,000 টাকা রেঞ্জে যদি টেলিফোটো লেন্স না পায় তাইলে অনেকেই ফোন কেনে না। যাই হোক, যা দিছে। দিনের বেলা এই ক্যামেরা মোটামুটি ভালো মানের ছবি তোলে যদি সিনারিওতে পর্যাপ্ত আলো থাকে। ভালো লাইটিং কন্ডিশনে একটা ছিমছাম আউটপুট দিতে পারে। এর হাই ডাইনামিক রেঞ্জটাও ইমপ্রেসিভ। যতগুলো প্রোফাইল আছে তার মধ্যে জেইস প্রোফাইলে কালারটাকে ক্লোজ টু ন্যাচারাল রাখার চেষ্টা করে, তবে হালকা কন্ট্রাস্টিও করে ফেলে। ছবির শার্পনেস মোটামুটি ঠিকঠাক, মাঝে মাঝে কিছুটা ওভারশার্প মনে হইতে পারে। ছবির ডিটেলসকে ভালোর কাতারে রাখতে হইতেছে। আপনি ভিভিড মোডে সুইচ করলে একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি পাবেন। ছবিগুলোর ডিটেলস শার্পনেস এর তেমন উন্নতি হয় না, কিন্তু কালার প্রোফাইলকে আরো বুস্টেড করে তোলে একদম স্ন্যাপচ্যাটের মতো। তখন কন্ট্রাস্টের পরিমাণ বেড়ে যায়, তখন শ্যাডো এরিয়া আরো বেশি ডার্ক লাগে। আমাদের টেস্টিং এ জেইসের প্রোফাইলটা বেশি ভালো লাগছে। যদি লাইট ভালো হয় তাহলে 50 মেগাপিক্সেলে আপনি দেখার মতো ছবি পাবেন। হাতটা একটু স্টেডি রাখবেন, ফ্রেমটা একটু সুন্দর ধরবেন। লাইট সোর্সগুলো কোথায় সেটাও মাথায় রাখতে পারেন। আলট্রা ওয়াইড লেন্সের ছবিগুলো চলার মতো। এখানেও একই কন্ডিশনে ভালো আলোতে ভালো ছবি, লাইট নাই ছবিও নাই। ছবির মাঝখান ঠিক রেখে এজগুলোকে সফট করে ফেলে, মানে মাঝখান ঠিকঠাক, বাকি সব সদরঘাট। এই আলট্রা ওয়াইডটা আবার ম্যাক্রো লেন্সের কাজও করে, ভালো ডিটেল ছবি তুলতে পারে দেখলাম। আপনি এটাকে 50 মেগাপিক্সেলে ক্র্যাঙ্ক আপ করলে পরে তখন ছবির কোয়ালিটি ড্রাস্টিক্যালি বেটার পাবেন। রাতের বেলায় ছবি তোলা যে কোনো ক্যামেরার জন্য চ্যালেঞ্জ। রাতের বেলা নর্মাল মোডেই ছবি তুলতে একটু সময় লাগে। নর্মাল মোডের ছবিগুলা চলে, কর্নার এজগুলোয় নয়েজ এবং গ্রেইন দেখা যায়, আর কালার কন্ট্রাস্ট নিয়ে নতুন করে কিছু বলার নাই। কম বেশি সবারই ভালো লাগার কথা এই প্রাইস রেঞ্জে। নাইট মোডের ছবি তুলতে নর্মাল থেকেও আধা সেকেন্ডের মতো বেশি সময় লাগে। এই সময় একদম স্ট্যাচু হয়ে থাকলেই ভালো মানের ছবি পাবেন। হালকা নাড়াচাড়া করলে কিন্তু ছবি শেষ। নাইট মোডে আরো বেশি সময় নিয়ে আরো বেশি লাইট ক্যাপচার করা হয়, তাই ছবিগুলো আরো অনেক ব্রাইট হয়, আর পোস্ট প্রসেসিং এর ঠেলা তো আসি। তবে ছবিগুলোতে জোর করে শার্পনেস এবং ডিটেলস অ্যাড করা হয়। মোস্ট অফ দ্য কেসে ছবিগুলো আর্টিফিশিয়াল এবং মানে ইউজ করার মতো না এরকম হয়ে যায় আর কি। এই কারণে অনেকেই নাইট মোড থাকলেও ইউজ করে না। নাইট মোড থাকলে পরে ওইটার অসংখ্য ছবি নিয়ে কোনো স্টিল অবজেক্টের ছবি মোস্ট অফ দ্য কেসে মানুষ ইউজ করে। ক্যারেক্টার বা কোনো সাবজেক্ট যদি লাইভ হয় তাইলে নাইট মোড দিয়ে আসলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় না। পোর্ট্রেট ছবিগুলো দেখতে সুন্দরই লাগে। 24mm, 35mm, 50mm এই ফোকাল লেন্থগুলো দেয়া থাকে, এগুলো আপনি ছবি তুলতে পারবেন বাই ডিফল্ট। সব ক্ষেত্রেই ছবিগুলো এজ ডিটেকশন, ব্লার মোড নিয়ে খুব কমপ্লেন করার জায়গা নাই। অ্যাগ্রেসিভ ব্লার করে না, সাটল ব্লার আর কি। এটার ব্লার লেভেল কন্ট্রোল করা যায়, যেটা বেশ কাজে আসে। নর্মালি এর থেকে পাওয়া ছবিগুলো একদম সোশ্যাল মিডিয়া রেডি, যা অনেকের ভালো লাগবে। ঝামেলা হইতেছে মাঝে মধ্যে হাইলাইটসকে ওভার এক্সপোজ করে ফেলে, তখন ছবিগুলা মানে কি বলে ফ্যাকাশে লাগে, মানে সাদা হয়ে গেছে এরকম। তবে পোর্ট্রেট মোডে কিছু ফিল্টার আছে, যেমন ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, স্ট্রিট পোর্ট্রেট। এগুলোর মধ্যে আমাদের স্ট্রিট পোর্ট্রেটটাই সবচেয়ে সুন্দর ছবি তুলতে পারে বলে মনে হয়েছে। আর রাতের পোর্ট্রেটকে ভালোভাবে তুলতে একটু হেল্প করে অরা লাইট। এই ধরনের ফ্ল্যাশ টিপিক্যাল ফ্ল্যাশের মতো হার্শ না, সফট আকারে ফেসে পড়ে, এজন্য ঝলসানো না, মোটামুটি ডিসেন্ট ছবি পাওয়া যায়। এখানে একটু ইউনিকনেস দেখা যাচ্ছে। ভিডিও সেকশনে এটা ম্যাক্স 4K 30 fps এ শুট করতে পারে এই দামে, যেখানে অনেকেই 4K 68K দিয়ে দিচ্ছে। এখানে ভিভো কিন্তু 430তেই আছে। তবে 4K 30তে থাকার কারণে তারা কি একটু বেটার আউটপুট দিতে পারতেছে, চলুন দেখে নিই। 4K 30তে মোটামুটি ডিসেন্ট ভিডিও। এখানে স্ট্যাবিলাইজেশন আছে স্ট্যান্ডার্ড, কালার কন্ট্রাস্ট মোটামুটি চলার মতো। তবে এখানেও হাইলাইটস গুলা মাঝে মধ্যে ওভার এক্সপোজড হয়ে যায়, তাই ফুটেজে কিছুটা সাদা সাদা ভাব চলে আসে। এখানে এক্সপোজার কন্ট্রোল বা লক করে নিলে পরে আপনি বেটার আউটপুট পাবেন। 1080p 60তেও প্রায় একই রেজাল্ট পাওয়া গেছে। 1080p 30তে গেলে আলট্রা স্ট্যাবিলাইজেশন পাওয়া যাচ্ছে। তবে স্ট্যান্ডার্ড স্ট্যাবিলাইজেশন এবং আলট্রা স্ট্যাবিলাইজেশনের মধ্যে তফাৎ খুব একটা চোখে পড়ে নাই। ভিডিও সেকশনে জেইসের কারসাজি আছে, তবে সেটা সবচেয়ে ভালো দেখা যায় জেইস সিনেম্যাটিক ভিডিও অন করে নিলে। এখানেও ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা যায়, এটা শুধু 1080p। তবে এইখানে আপনার একটা FPS লক আছে, 1080p তে 24 fps।
এই ফিচারটা সবচেয়ে কাজে লাগে যখন দুইজন একই ফ্রেমে থাকে, সামনের জন যখন পিছনের দিকে তাকায় তখন ফোকাস অটো শিফট হয়ে যায়। গুড জব জেইস, তোমরা খালি নামেই পার্টনার হও নাই, কামেও পার্টনার হইছো। তবে এটা আমার মনে হয় যে আমার যে স্ক্রিপ্ট রাইটার তার একটু ওভার স্টেটমেন্ট। এইটা বেসিক্যালি মনে হয় না ক্যামেরার কোনো কারসাজি, দিস ইজ সফটওয়্যার। এখানে জেইসের কোনো ভূমিকা থাকার কোনো কারণই নেই। এই জেইস থেকে কিছু পাও নাকি, কিছু দেয়? ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ছবির কালার প্রোফাইল ব্যাক ক্যামেরার মতোই, ছবির ডিটেলস শার্পনেস চলার মতো। এখানেও সেই ওভার এক্সপোজারের সমস্যা রয়েছে, সবকিছুই ওভার এক্সপোজড হয়ে যেতে পারে। যদি আপনি এক্সপোজ না হতে চান তাইলে দয়া করে এক্সপোজার কন্ট্রোল করবেন। ফ্রন্ট ক্যামে ভিডিও ম্যাক্স 4K 30 fps এ রেকর্ড করতে পারবেন, কোনো স্ট্যাবিলাইজেশন নাই। ফুটেজ অ্যাভারেজ লেভেলের, ফুটেজ খুঁজলে গ্রেইন ডিস্টরশন দুইটাই পাবেন। আর যদি স্ট্যাবিলাইজেশন চান তাহলে 1080p 60 বা 30 fps এ শুট করতে হবে। এতে আবার ডুয়াল ভিউ মোড আছে যেটা দিয়ে অনেকে ভ্লগিং এ নামতে পারবেন। ওভারঅল 50,000 টাকা দিয়ে যে কেউ ভ্লগিং করতে পারবেন, এই ধরনের চিন্তা ভাবনা কোম্পানি করছে। সো কোম্পানি যেহেতু করছে আপনারাও করতে পারেন। ওভারঅল ক্যামেরা মিড রেঞ্জ লেভেলে, এই প্রাইস রেঞ্জে এর থেকে বেটার ক্যামেরা ফোন আছে। সো এটাকে 10 out of 7 দেওয়া যাচ্ছে, আই মিন 7 out of 10। এরপর হচ্ছে ডিসপ্লে। ছবি যা তুললেন, কিন্তু ডিসপ্লে যদি ধজা হয় তাহলে ছবি দেখে মজা নেই। চলুন দেখে নিই ডিসপ্লের কি অবস্থা। ভিভো V40 আছে 6.78 ইঞ্চের HDR10+ 120 হার্জের কার্ভড অ্যামোলেড ডিসপ্লে। প্রোটেকশনের জন্য দিছে স্কট জেনজেশন আলফা। হাই এন্ডে সবাই ফ্ল্যাট ডিসপ্লেতে মুভ করে গেছে, মিড আপার মিডে কার্ভগুলো চলে আসতেছে। তার মানে আমরা এতদিন যারা কার্ভ ডিসপ্লে চালাইতাম আমরা কি গরিব ইউজার না? এভাবে আসলে অপমান করাটা ঠিক হয় নাই। ভিভো V40 পিক ব্রাইটনেস তারা ক্লেম করছে 4500 নিটস। এইসব ক্লেম শুনলে হাসিই পায়, কারণ ভাই একটা সিঙ্গেল পিক্সেলও 4500 নিটসকে তুলতে পারবে না। তবে এই নিয়ে টেস্ট হবে, তার আগে বাকি কথাবার্তা বলি নিই। ক্যালম্যান টেস্টে আমরা ব্রাইটনেসের জন্য C6 HDR 5000 ইউজ করছি, যেটা ম্যাক্সিমাম 5000 নিটস টেস্ট করতে পারে। তাদের এই ক্লেম অ্যাচিভ করার জন্য HDR মোডে নর্মালি 100% ব্রাইটনেস দিয়ে 1115 নিটস আমরা পাইছি। এই টেস্টকে এক্সট্রিম পর্যায়ে ইনডোরে নেওয়ার জন্য আমরা 200 ওয়াটের লাইট ইউজ করছি। এই ক্ষেত্রে ম্যাক্সিমাম ব্রাইটনেস পাইছি 1117.74, মানে খুব একটা আহামরি ডিফারেন্স নাই। HDR মোডে 200 ওয়াটের ফোকাস লাইট ইউজ করে ম্যাক্সিমাম ব্রাইটনেস তোলা গেছে 1365 নিটস। এই 4500 নিটস এইসব আসলে ফলস মার্কেটিং। আমার মনে হয় এই ধরনের মার্কেটিং না করাই ভালো, মানে ঠিক যায় না। ব্র্যান্ডগুলো বড় হইতে গেলে তাদের মার্কেটিং আর একটু পলিশড হওয়া দরকার। যেমন স্যামসাং S25 আলট্রা ক্লেম করছে কত 2800 নিটস, সো ভিভো ক্লেম করে বসছে 4500 নিটস। এটা একটু অ্যাডের মতো হয়ে গেল না? ও দেবে একটা, আমি দিব 5টা। নো হোয়াট আই মিন। তবে ডিসপাইট দ্য ফ্যাক্ট, মানে এইসব মানে নিটসের ব্যাপার স্যাপার, ডিসপ্লে রোদের মধ্যে ভিজিবিলিটি খুব একটা খারাপ না। আমরা স্যামসাং ফোনেও দেখছি যে নর্মালি এর আশেপাশেই ব্রাইটনেসগুলো থাকে। সো ইট ওয়াজ কোয়াইট ওয়েল ভিজিবল। তার মানে এই আজাইরা 4000 4500 এইসব ক্লেম করার আসলে নেসেসারি না। এরপর হচ্ছে কালার কাভারেজ। কালার কাভারেজ দেখা দরকার এই কারণে, কারণ কোন ডিসপ্লে কি আউটপুট দিতেছে, আপনি সিনেমা টিনেমা এইসব দেখতে গেলে কালারফুল ইমেজ কেমন পাবেন এটা জানা দরকার। আর যারা ভিডিও এডিট করেন ইদানিং ফোনে, তারা কি ধরনের অ্যাকুরেট কালার দেখতে পারবেন এইটাও আমরা এখানে বুঝতে পারবো। SRGB কভারেজ ছিল 99.9, Adobe RGB 91.5%, D65P3 95.6%, NTSC 1953-তে 89.4, অর্থাৎ বেশ বুস্টেড পাঞ্চি কালার এর মধ্যে আছে। সো কন্টেন্ট ওয়াচিং ডিসেন্ট হওয়ার কথা, মানে কি বলে ওইরকম আর কি, বেশ কালারফুল চকচকা হওয়ার কথা। তবে ডেল্টা ই আমরা এখানে পাইছি 5.24 অ্যাভারেজ। টেকনিক্যালি যদি আমরা S25 আলট্রার সাথে ডেল্টা ই ভ্যালুগুলো কম্পেয়ার করি, S25 আলট্রা অ্যাভারেজ ডেল্টা ই ছিল 5.4 সামথিং, আর এটা হচ্ছে 5.24। তার মানে লো রেঞ্জে দিস ইজ গুড। বাট অ্যাভারেজ ডেল্টা ই ভ্যালু যদি আমরা দেখি, এটা হচ্ছে 11.99, মানে অলমোস্ট 12, যেটা স্যামসাং এ S25 আলট্রায় দিছে হচ্ছে 7 পয়েন্ট সামথিং। মানে ওইটার মধ্যে অ্যাভারেজ রেঞ্জটা কাছাকাছি হইলেও ম্যাক্সিমাম রেঞ্জটা কিন্তু ভেরি ক্লোজ টু 5। তো ফোনের ক্ষেত্রে দ্যাট ইজ প্রিটি গুড, কারণ ফোনের ডিসপ্লে ইউজুয়ালি আমরা দেখি প্রচুর পরিমাণে ওভার স্যাচুরেটেড হয় এবং পাবলিক ওইটাই খায়, তাই খাওয়ায়ও। তো এইখানে কালার একুশির দিক থেকে 50,000 টাকার বেশি তো ডিফারেন্স S25 আলট্রার থেকে এইটার। সো ওই দিক থেকে ইটস ডিসেন্ট। বাট এই প্রাইস রেঞ্জে আমাদের সবগুলো ফোনের ডেল্টা ই ভ্যালু, কালার ভ্যালুগুলো যদি আমরা একটা চার্ট বানাতে পারতাম, তাহলে হয়তো অ্যাপেল টু বেটার রেজাল্ট আমরা বুঝতে পারতাম। টেকনিক্যাল টার্মস বাদ দিলে কালার বেশ চলে আর কি। কেউ আর কি এই নাম্বারগুলো না জানলে তফাৎ চোখে দেখে বুঝতে পারবেন, খুব একটা এমন না। RGB ব্যালেন্স নিয়ে যদি কথা বলি, রেডের পার্সেন্টেজ ছিল 90.5, গ্রিন 102, ব্লু 103। এই ডিভাইসে লাল রঙের পরিমাণ কম, সো এখান থেকে ওয়ার্ম টোনের ভাব থাকবে না, যেটা অনেকেই পছন্দ করে। গ্রিন এবং ব্লু প্রায় সমান হয়, সফট ব্লুইশ টাইপের টোন প্রোভাইড করবে, যেটা আপনার চোখের 12টা বাজাবে। সো অবশ্যই এখানে আপনার ডার্ক মোড, তারপরে কি বলে আই সেফটি মোড টোড এগুলো অন করে চালাবেন, নাইলে পরে বেশি ব্লু লাইট, বেশি মাথা ব্যথা, কম ঘুম, রাত জেগে ভিডিও দেখা, পিসিবির।
এরপর হচ্ছে গেমারদের জন্য গোস্টিং টেস্ট। ইউএফও গোস্টিং টেস্টে কি পাইছি দেখা যাক। দাম বিবেচনা করলে গোস্টিং চলে আর কি, বাট যদি পয়েন্ট আউট করতে চাই গোস্টিং টেস্টে কিছুটা অবাক হতে হয়, কারণ লো মিড হাইলাইটিং কন্ডিশনে গোস্টিং ওভারশুট খুব একটা নোটিসেবল ছিল না। মাইনর ব্লু গোস্টিংটা চোখে পড়েছে, বাট দ্যাট এই প্রাইস রেঞ্জে ভালোই বলতে হবে। ওভারঅল কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স বেশ ভালো। একে তো কার্ভ ডিসপ্লে, তার উপরে নিচের বেজেলগুলো বেশ থিন আর সিমেট্রিক্যাল, একটা ইমার্সিভ ফিল পাওয়া যায়। মুভি সিরিজ অ্যানিমে যাই দেখেন দেখতে খারাপ লাগে না। আগেই বলেছি কালার কন্ট্রাস্ট বেশ অ্যাকুরেট, ভিউইং অ্যাঙ্গেলটাও ভালো, সেই সাথে ডুয়াল স্টেরিও স্পিকারে শুনতে সাউন্ড খারাপ লাগে না, কোয়াইট লাউড। হোয়াইট ভাইন L1 থাকছে, নেটফ্লিক্স অ্যামাজনের মতো স্ট্রিমিং প্ল্যাটফর্মে ফুল রেজলিউশনের মজাটা নিতে পারবেন। রিফ্রেশ রেটও কনস্ট্যান্ট 120 হার্জ পুশ করতে পারে। এতক্ষণ এই সবকিছু শুনে মনে হলো কি ডিসপ্লেটা বেশ ভালো, তাই না? ডিসপ্লেটা আসলেই ভালো, কিন্তু যতক্ষণ পর্যন্ত গ্রিন লাইন না পড়ে। ইন্ডিয়ায় এই ফোনের বেশ কিছু কেস দেখা গেছে যেগুলোর মধ্যে গ্রিন লাইন পড়ছে। যারা অলরেডি ফেসবুক গ্রুপ ট্রুপে ইনভলভ আছেন ফোন কমিউনিটির সাথে, তারা অলরেডি জানেন। যারা কিনে ফেলছেন এটা সাবধানে থাকবেন। প্রসেসর হিসেবে এটার মধ্যে আছে স্ন্যাপড্রাগন 7 Gen 3। তবে এই সেম চিপ তারা তাদের V30তেও দিছিল। V30 লঞ্চ হয়েছিল ফেব্রুয়ারির 4 তারিখ 2024। তারপরে V40 মানে এই ইউনিটটা লঞ্চ হয়েছে জুনের 17। তারপরে এই কিছুদিন আগে লঞ্চ হয়েছে V50। সব সেম চিপ। এখন দুইটার কাহিনী হইতে পারে, এক নতুন কিছু পায় নাই, আসলে নতুন কিছু ছিল কিন্তু দাম বেশি, অথবা একসাথে অনেক কিছু কিনছে, মানে একসাথে অনেকগুলো ইউনিট কিনছে লটে। বাল্ক কিনলে পরে দাম একটু ভালো পাওয়া যায়, তারপরে সমানে নতুন সব ফোনের মধ্যে ভরিয়ে দাও, পুরনো বোতলে নতুন, নতুন বোতলে পুরনো, ওই হইলো আর কি। যাই হোক, দেখা যাক পুরান জিনিস নতুন প্যাকেটে কি করে। 4 ন্যানোমিটার অক্টাকোরের চিপসেট, বাজারে বেশ প্রুভেন একটা চিপসেট। এগুলো ঠিক আছে। একটা কোর হচ্ছে 2.63 GHz, তিনটা কোর হচ্ছে 2.4 GHz, আর বাকি চারটা 1.8 GHz এর একটা ইন্টেল হাইব্রিড চিপসেট দেখা যাইতেছে। জিপি হিসেবে রয়েছে Adreno 720। সব ফোনের মতো বরাবরের মতোই কিছু সিনথেটিক বেঞ্চমার্ক। গিগবেঞ্চে স্কোর ছিল সিঙ্গেল করে 1138, মাল্টি করে 3090, আনটুটুতে স্কোর 8 লাখের কিছু বেশি। ওয়াইল্ড লাইফ ভালকানে স্কোর পাইছি 5369, এভারেজ ফ্রেম রেট 32.15। আমাদের ইউনিটটা হচ্ছে 12-56 ভ্যারিয়েন্ট, আরো 12GB এক্সপ্যান্ড করা যায় সফটওয়্যার দিয়া। তবে আমরা সবাই জানি এটা কোনো কাজের না, হুদাই দিয়ে রাখছে একটা ফিল গুড ভাইব ক্রিয়েট করার জন্য। তবে ফিল গুড ভাইব ক্রিয়েট করার জন্য আপনার মনে হয় কোরিয়ান ড্রামা দেখাই ভালো। এই 12GB থেকে আপনি বেটার ফিল পাইবেন। ভাই কি কে ড্রামা ফ্যান নাকি? না, র্যামটা LPDDR4X আর রম হচ্ছে UFS 2.2। এই জায়গায় ভিভো এখনো মান্দাতার আমলে পড়ে আছে। যেই UFS 2.2 কে জাদুঘরের স্থান দেওয়া উচিত ছিল, সেইখানে এটাকে তারা বাঁচায় রাখছে। আবার তারাই এর থেকে কম প্রাইস পয়েন্টে সাব ব্র্যান্ড তাদেরই IQ Neo 10 UFS 4.1 দিতেছে। সবসময় যে বলা হয় জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি, কথাটা সর্বক্ষেত্রে সত্যি না। যাই হোক, যা দিছে তাই দিয়ে জীবন বাজি রেখে এগিয়ে যেতে হবে। সিকুয়েন্সিয়াল রিড স্পিড পাইছি আমরা 667 MBs, রাইটে 471। আমাদের টেস্ট রেজাল্ট তো দেখলেন, এবার রিয়েল লাইফ টেস্টে ফেরা যাক। মোটামুটি সব ধরনের কাজে অনায়াসে সামলানো যাচ্ছে। নর্মাল ফেসবুকিং, স্ক্রলিং, টিকটক দেখার মতো কাজে আসলে এর থেকে বেশি কিছু লাগে না, যেটা যেমন চায় তাই দিয়ে দেয়। আমাদের লাভিব যখন ফেসবুক স্ক্রলিং টেস্ট করতেছিল, টিকটক স্ক্রলিং টেস্ট করতেছিল, তখন সে কোনো ল্যাগ পায় নাই। যেহেতু ল্যাগ পায় নাই স্ক্রলিং এর ক্ষেত্রে ফেসবুক আর টিকটকে, ফোনটা ভালোই হবে তার মতামত আর কি। টেকনিক্যালি এগুলো আসলে কোনো টেস্ট না। এইখানে আপনার এখন ফোনে প্রচুর ভিডিও এডিটিং অ্যাপ পাওয়া যায়, এগুলোর মধ্যে আপনার টাইমলাইন পারফরমেন্স কেমন, তারপরে এক্সপোর্ট টাইম টেস্ট কেমন, এই জিনিসগুলো আসলে অ্যাড করা দরকার। এটা বলে দিলাম। এখন আমাদের টিম আগে করে নাকি এটা শুনে অন্য কোনো টিম আগে ঘুরে ফেলে, এটা আসলে দেখার বিষয়। লাভিব বলছে গেমিং এর ক্ষেত্রে এটা একটা ভালো চয়েস। গেমিং টেস্টে আমরা পপুলার গেমগুলোই পিক করেছি, কল অফ ডিউটি, পাবজি মোবাইল, গেনশিন ইম্প্যাক্ট। লাভিব করছে। এখানে বলে রাখা ভালো, অ্যান্ড্রয়েড 15 এর ডেভেলপার অপশন থেকে যে লাইভ ফ্রেম রেটটা দেখা যেত সেটা আর হচ্ছে না। সো এইখানে আমরা এক্সাক্ট ফ্রেম রেট টেস্টটা করতে পারতেছি না। সবাইকে ওয়েলকাম ভিভো V14 এর গেমিং টেস্টে। গেমে সেটিংস বলতে গ্রাফিক্সে আমরা পাচ্ছি স্মুথে এক্সট্রিম পর্যন্ত, যা 60 FPS। এছাড়াও এই ফোনে আলট্রা HDR পর্যন্ত সাপোর্ট রয়েছে। আলট্রা HDR পর্যন্ত আমরা আলট্রাতে পাবো, যা 40 FPS। এখানে ডিফারেন্সটাই বোঝা যাচ্ছে, গেমের সেটিংসে দেখা যাচ্ছে 4K এর আমরা একটা রেজুলেশন পাবো আলট্রা HDR এ। এটা গেমিং ফোন না হয় এখানে ভালো একটা গেমিং পারফরমেন্স পাচ্ছি। মেনলি ফোনটা 120 হার্জের হলেও মানে অনেক ফোন আছে এরকম যারা গেমে ফুল পটেনশিয়ালটা দিতে পারে না। নেক্সট গেমে চলে আসলাম। নেক্সট গেমে আমরা দেখতে পাচ্ছি গেনশিন ইম্প্যাক্ট আমরা অনেকক্ষণ যাবত খেললাম এন্ড পারফরমেন্স ডিসেন্টলি পাচ্ছি। আমরা গেম টেস্ট গুলো করেছি একটি এসি রুমে, যার টেম্পারেচার ছিল 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মতো, যার কারণে আমরা তেমন একটা হিটিং দেখতে পাইনি ফোনে। আউটডোরে আপনি গেমিং বা নন এসি রুমে গেমিং করলে আপনি হয়তো একটু হিটিং দেখতেই পারেন। আমরা কাস্টম অপশনে ফুল হাই সেটিংস দিয়ে, ফুল রিফ্রেশ রেট দিয়ে গেনশিন ইম্প্যাক্ট খেলা ট্রাই করলাম এন্ড কিছুক্ষণ পরে আমরা কিছু ল্যাগ
ফেস করেছি। পারফরমেন্সের কথা বললে আমরা কাস্টম অপশনে হাই সেটিং সবকিছু হাই করে 60 হার্জে গেম প্লে করি। 60 হার্জে আমরা কিছুটা ল্যাগ দেখতে পাই। এরপরে আমরা মিডিয়াম যে অপশনটা আছে ওটা দিয়েও গেমটা ট্রাই করি, ওখানে আমরা কিছু ল্যাগ ফেস করি। কিন্তু যখন আমরা একবারে লো সেটিংস দিয়ে খেলি তখন আমরা কোনো প্রকার ল্যাগ বা স্ক্রিন টিয়ারিং দেখতে পাই না, তখন আমরা একটা স্মুথ গেম প্লে পাই ফোন থেকে। বাট এছাড়া আমরা গেম খেলা অবস্থায় তেমন একটা ফোনটা হিট হতে দেখিনি, কিন্তু গেম রিসোর্স ডাউনলোড করতে দিয়ে আমরা মনে হয় পাক্কা আধা ঘন্টার মতো আমরা গেনশেনের গেম রিসোর্স ডাউনলোড করতে দিই, তখন আমরা ভালো পরিমাণ ফোনটা হিট হতে দিই, ফোনের স্ক্রিন ভালো পরিমাণে হিট হয়, যেটা গ্রিন লাইন ইস্যুর একটা কারণও হতে পারে। প্রিভিয়াসলি আমরা কিছু ফোন দেখেছি ফোনের ডিসপ্লে হিট হওয়ার কারণে গ্রিন লাইন পড়েছে। ফোনটার ডিসপ্লেটাও যেমন হিট হয় তেমন ফোনের ব্যাক সাইডটাও হিট হয়, ব্যাক সাইডে ক্যামেরার যে বামটা আছে ওখানে ভালো পরিমাণে হিট জেনারেট হয়। অনেক স্পোর্টস প্লেয়াররা ফোন চার্জে লাগিয়ে গেমিং করে, যেমন বেশি ম্যাচ খেলতে পারে একসাথে, তাদের একসাথে অনেক ম্যাচ খেলা লাগে, তার জন্য চার্জে দিয়ে কুলার ইউজ করে তখন আপনি হয়তো এই ডিসপ্লের হিটটা পেতে পারেন, বিকজ অনেকক্ষণ যদি আপনি গেমিং করেন তখন এই হিটটা পাবেন। ইউজার এক্সপিরিয়েন্সটা বললে ফোনটা অনেকটা কম্প্যাক্ট, হ্যান্ড ফিলও ভালো, এন্ড গেমে তেমন একটা ডিফিকাল্টি ফেস করতে হয় না, বেশি বড় না ছোটও না। আমার হাতটা বড়, তাও আমরা প্রপার একটা ব্যালেন্স পাচ্ছি ফোনের সাইজ টাইজ মিলে। যাই হোক, ফেরত আসলাম আপনাদের সামনে ব্যাটারি নিয়ে। ব্যাটারির মধ্যে আছে 5500 5500 mAh। 5500 mAh এর ব্যাটারি দিয়ে টেকনিক্যালি আপনার সারাদিনে আর চার্জ দিতে লাগার কথা না, কিন্তু প্রশ্ন হইতেছে এত চিকন বডিতে 5.5 mAh কেমনে? লাবিব জানাইছে এর মধ্যে আছে ব্লু ভোল্ট টেকনোলজি, যেটা বেসিক্যালি সেকেন্ড জেন সিলিকন কার্বন অ্যানোডস। হেভি ইউজাররা 1 থেকে 1.5 দিন ব্যাকআপ পাবে, লাইট ইউজাররা অনায়াসে 2 দিন ব্যাকআপ পাবে এর থেকে। তবে আপনি যদি কোপাকুপি ইউজার হন তাইলে আপনি হাফ বেলায়ও শেষ করে ফেলতে পারেন, এটা ইম্পসিবল না। এর আগে আমরা দেখছি অনেক ড্রাগন এই কাজ করে। রাতে চার্জ দিতে ভুলে গেলে প্যারা নাই, 80 ওয়াট ফ্লাশ চার্জার আপনাকে বাঁচাই দিবে। সকালে দাঁত ব্রাশ করতে করতে যদি কোনো রকম ঘন্টাখানেক কাটা দিতে পারেন তাহলে চার্জ 100%। দেখো স্ক্রিপ্ট লিখছে, এত হার্ডওয়্যারের জান হইল সফটওয়্যার। এটা কি লাইন ভাই? এটা বাংলা সিনেমার লাইন। এই স্ক্রিপ্টে কেউ এগুলো লেখে? এত হার্ডওয়্যারের জান প্রাণ সাকিব আল হাসান। যাই হোক, এর মধ্যে আছে ফান টাচ OS 15। ফান টাচ সাউন্ডস প্রিটি খ্যাট। কি ভাই, আর কিছু আসে না মাথায়? ফান টাচের বাংলা যদি আমরা করি তাইলে এটা হইতেছে আইদার মজার ছোঁয়া অথবা আনন্দের ছোঁয়া অথবা স্বর্গীয় ছোঁয়া, এরকম কিছু একটা হবে আর কি। ফান টাচ OS এর ফ্যান খুব একটা লাবিব না। এই OS তার কাছে বেশ হেভি লাগে, তবে এর কিছু ইউজফুল জিনিস আছে, যেমন স্প্লিট স্ক্রিন, স্মল উইন্ডো, স্মার্ট সাইডবার। এগুলো অনেকের কাজে লাগবে আমি শিওর। আমাদের এই ডিভাইসে অ্যাডের দেখা পাওয়া যায় নাই, তবে ব্লোট অ্যাড ছিল ভালো পরিমাণ, এবং যেগুলোর কোনোটাই আপনি আনইনস্টল করতে পারবেন না। একটা সাইডবার দিছে, এটা খুবই জঘন্য। কর্নারে চিপা চাপায় কিছু টাচ করতে গেলে ধূপ করে সাইড বাই এসে বলবে আমাকে খুঁজছেন, তখন আপনাকে বলতে হবে না। সবশেষে সিকিউরিটির জন্য যে ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে, এটা অনেক নিচে। হাত যাদের মানে ছোটখাটো তাদের বা বড় মানে যেই টাইপের হাতই আপনার হোক না কেন, জিমনাস্টিক্স করা লাগলেও লাগতে পারে, তবে ফাস্ট আর অ্যাকুরেট। এইবার আসি মেইন সেগমেন্ট, এই ভিডিওর মেইন জায়গা, সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস। চলেন দেখি 50,000 টাকার আশেপাশে আপনার আর কি কি অপশন আছে এবং কোনটা কোন সেক্টরে এইটার থেকে বেটার। যাই হোক, আরেকবার মনে করাই দিই, আনঅফিসিয়াল ভিভো V40 দাম হচ্ছে 50,000, অফিসিয়াল 60,000, আর অফিসিয়াল V50 দাম হচ্ছে 61,000। প্রথমেই যদি আমরা বলি Xiaomi 14T, যেটার দাম 60,000, এতে পাবেন ভালো মানের ডিসপ্লে, মিডিয়াটেক ডিমেনসিটি 8300 আলট্রা, লেইকার কোলাবোরেশনে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সবাই কোলাবোরেশন করতেছে। এদিকে ভিভো করতেছে জেইস, Xiaomi করতেছে লেইকা। এই Xiaomi 14T ডিভাইসটা ইচ অ্যান্ড এভরিওয়েতে বিট করতেছে ভিভোকে। 14T সব দিক থেকেই বেটার। এখন কোনো কারণে আপনার Xiaomi ভালো লাগে না, স্টক অ্যান্ড্রয়েডে কিছু খুঁজতেছেন, আপনার জন্য আছে Pixel 8, দাম 57,500 টাকা, 7,500 বেশি। যেটার ক্যামেরা অনেক রিলায়েবল, বলতে চাইছিলাম যে সাথে নেটওয়ার্ক ইস্যু ফ্রি, কিন্তু টেকনিক্যালি Pixel 8 নেটওয়ার্ক ইস্যু ফ্রি। অলরাউন্ডার ফোন খুঁজলে আপনি 57-তে পাবেন Honor 200, আনঅফিসিয়াল কিনতে গেলে Honor 200 পাবেন 42,000-এ, যেটা প্রায় 8,000 টাকা কম। 50-এর নিচে আছে Pixel 7 Pro, ফটোসেন্ট্রিক ফোন নিতে চাইলে এইটা একটা ভালো অপশন, এবং এইটার সাথে কিন্তু টেকনিক্যালি নেটওয়ার্ক প্রবলেম অ্যাকচুয়ালি ফ্রি। আর যদি পারফরমেন্স বা গেমিং ওরিয়েন্টেড ডিভাইস চান, তাইলে কিছুদিন আগে আমাদের রিভিউ করা iQ Neo 10টা দেখতে পারেন, যেটার দাম হচ্ছে 44,500 টাকা এখন। নাথিং 2A প্লাস, যেটার দাম এখন আপনার 36-35-এর আশেপাশে। আবার নাথিং 3Aও আসছে, যেটার দাম 37 থেকে এখন বাইরে 40-এর কাছাকাছিতে গেছে। আর স্যামসাং গ্যালাক্সি A55 37,500-এ অলরাউন্ডার, সব ক্ষেত্রেই মোটামুটি ডিসেন্ট। সো যা সোজা বাংলা আমরা বুঝলাম, 50,000-এ ভিভো V40 কাউকে রেকমেন্ড করা যাচ্ছে না। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ। হ্যালো ভিভো।